ইরান যুদ্ধের অবনতি হলে বিশ্ব মন্দার শঙ্কা আইএমএফ-এর বৈশ্বিক প্রবৃদ্ধি নামতে পারে ২.৫%, বাড়বে মূল্যস্ফীতির চাপ, হুমকিতে পড়বে আমদানি নির্ভর দেশ। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে হয়, শরীর তো এমনি ক্লান্ত হয়ে যায়, তারপরে গাড়ি চালিয়ে তার মন চায় না। 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে মারা হয় না। কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি। জ্বালানির লাইনে কাটছে অন্তত অর্ধেক বেলা। প্রায় আয় কমায় বিপাকে রাইডশার চালকরা। তেল নিয়ে বাইরে বিক্রি করছেন অনেকে, অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। গ্যাস বিদ্যুতের ঘাটতি, শিল্পাঞ্চলে তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 30%, ব্যাহত রফতানি কার্যক্রম। জ্বালানি আমদানিতে কর ভ্যাট প্রত্যাহারের দাবি। ইলিশের প্রজনন সুরক্ষায় সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু, সফল করতে প্রশাসনের নজরদারি। মাছ শিকার বন্ধে বেকার হাজারো জেলে, সহায়তার ঘোষণা মৎস্য বিভাগের। এবং গবাদি পশুর পরিচর্যায় বাড়তি খরচ, লোকসানের শঙ্কায় নাটোরের খামারিরা। কোরবানির ঈদে আসতে দেওয়া হবে না ভারতীয় গরু, ভালো দাম পাওয়ার আশা প্রাণী সম্পদ বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। ইরান যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে বিশ্ব মন্দার শঙ্কা প্রকাশ করেছে আইএমএফ। সংস্থাটি জানায়, যুদ্ধ না থামলে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে 2%। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপে দুর্ভোগ বাড়বে সাধারণ মানুষের। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুধু মানবিক বিপর্যয় নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। যুদ্ধের উত্তাপ আরও বাড়লে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন ভিত্তিক এই সংস্থা জানায়, মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিশ্ব অর্থনীতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে। পরিস্থিতি আরও খারাপ হলে, অর্থাৎ যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিলে ও জ্বালানির দাম অপরিবর্তিত থাকলে বিশ্ব অর্থনীতি 1980 সালের পর পঞ্চমবারের মতো ভয়াবহ মন্দার মুখে পড়বে বলেও শঙ্কা আইএমএফ-এর। এই অবস্থায় সংস্থাটি রেফারেন্স, অ্যাডভার্স ও সিভিয়ার এই 3টি সম্ভাব্য পরিস্থিতির ভিত্তিতে প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। সবচেয়ে ইতিবাচক পরিস্থিতিতেও 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ধরা হয়েছে 3.1%, যা আগের পূর্বাভাসের চেয়ে কম। দীর্ঘস্থায়ী সংঘাতের ক্ষেত্রে অর্থাৎ অ্যাডভার্স পরিস্থিতিতে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে 2.5%, আর সবচেয়ে খারাপ সিভিয়ার পরিস্থিতিতে তা 2% নেমে যেতে পারে, যা কার্যত বিশ্বমন্দার কাছাকাছি। এই অবস্থায় তেলের দাম 2026 সালে গড়ে $110 এবং 2027 সালে $125 ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে মূল্যস্ফীতির চাপও বাড়বে বলে জানিয়েছে আইএমএফ। সংস্থাটি বলছে, দীর্ঘ সময় উচ্চ জ্বালানি মূল্য থাকলে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়াতে হতে পারে। একই সঙ্গে উন্নয়নশীল ও জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তবে স্বল্প মেয়াদী মূল্য বৃদ্ধি হলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার অপরিবর্তিত রাখার সুযোগ পেতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দিনের পর দিন জ্বালানি তেলের জন্য পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ অপেক্ষা যানবাহন চালকদের। এদিকে জ্বালানিবাহী আরও 3টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। জ্বালানি তেলের খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী সাইফুল ইসলাম ও চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে আছেন ফেরদৌস লিপি। প্রথমে যাচ্ছি সাইফুলের কাছে। সাইফুল, তীব্র গরম, কাঠফাটা রোদ, সেই রোদ উপেক্ষা করে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর বিভিন্ন পাম্প মানুষ কিভাবে সিরিয়াল দিয়েছে। কেননা রাত 3টা থেকে কেউ, আবার রাত 1টা থেকেও কেউ কিন্তু সিরিয়াল দিচ্ছেন শুধুমাত্র একটু তেলের আশায়। আমরা যদি এখনকার সিরিয়াল একটু যদি দেখাই, যে এখানে দীর্ঘক্ষণ ধরে সিরিয়ালে থাকা মানুষ যখন একটু তেল পাচ্ছে তখন তার কাছে সেটি সোনার হরিণের মতো। অনেকটা তীর্থ কাক যেভাবে পানির আশায় বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, ঠিক এরকম আমরা অবস্থা দেখতে পেয়েছি। কেননা রাজধানীর এই যে পাম্পটি, সেটি সকাল থেকে বন্ধ ছিল, রাত থেকে যারা সিরিয়াল দিয়েছিল, কিন্তু দীর্ঘক্ষণ আমরা দেখতে পেয়েছি যে রেলিং ধরে দাঁড়িয়ে থাকা মানুষের চিত্র। যখন পাম্পটি খুললো তখনই মানুষের উৎফুল্লতা দেখেছি যুদ্ধ জয়ের মতো করে হাসি।
তবে এই ক্ষেত্রে আমরা একটু বলি যে এই যে রাত থেকে মানুষ সিরিয়াল দিয়ে আছেন শুধুমাত্র একটু জ্বালানি তেলের জন্য, আর সেই তেল যখন মিলছে তখন তাদের কাছে এটি সোনার হরিণের চেয়ে কিন্তু কম নয়। আমরা এই পাম্পটি বন্ধ পেয়েছিলাম সকাল থেকে, কিন্তু এখন খুলেছে। আমরা দেখতে পেয়েছি যে এই পাম্পে দীর্ঘক্ষণ সিরিয়াল ধরে থেকে মানুষ রাতে ঘুমানোর পর্যন্ত প্রস্তুতি নিয়ে কিন্তু এই পাম্পে সিরিয়াল ধরেছেন। এই পাম্পটির আমরা সিরিয়ালটা যদি একটু বিস্তারিত বলি যে এটি শাহবাগ হয়ে রাজধানীর আজিজ সুপার মার্কেট হয়ে আবার সেই কাটাপনের দিকে সিরিয়ালটি গিয়েছে, আর বাইকের যে সিরিয়াল প্রায় সব কিছু মিলে বলা যায় যে 1 থেকে 1.5 কিলোমিটার, কোথাও আবার রাজধানীর অন্যান্য অঞ্চলে আমরা দেখেছি প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত জ্যাম ছিল এই শুধুমাত্র সিরিয়ালের কারণে। এই সিরিয়ালের কারণে কিন্তু রাজধানীর বিভিন্ন প্রান্তে যে মোড়গুলি আছে সেগুলোতে কিন্তু জ্যাম পড়ছে, কারণ আমরা যতবারই দেখতে পাচ্ছি যে মানুষ যখন এই সিরিয়ালে দাঁড়াচ্ছেন তখন শুধুমাত্র একটু তেলের জন্য, এই তেলের হাহাকার যে কবে শেষ হবে সেই প্রশ্নটি কিন্তু বরাবর মতোই রাখছেন। তবে এই যে প্রত্যাশা অনুযায়ী তারা তেল পাচ্ছেন না সেটার কিন্তু অভিযোগ বরাবর মতোই করছেন। তবে এখানকার পাম্প মালিক যারা বলছেন তাদের চাহিদা অনুযায়ী ডিপো থেকে তেল সরবরাহ করা হলেও শুধুমাত্র যে তেল যে পরিমাণ দেওয়ার কথা ফুয়েল পাস সহকারে এবং ফুয়েল পাস ছাড়া সেই পরিমাণ তেল কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন পাম্পের যে সিরিয়াল, সেই সিরিয়ালে কিন্তু বহিরাগত সিরিয়াল থেকে লোক আসার ফলে কিন্তু একটা তীব্র ঝামেলা কিন্তু তৈরি হয়েছে। সেই ঝামেলার বন্ধ করতেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পাম্পগুলিতে ভিআইপি নামক যে সিরিয়ালটি আছে সেটি বন্ধ রেখেছে। তবে এর মধ্য দিয়ে কিন্তু বলা যায় যে এখানকার যে আগত চালকরা তারা এই তীব্র ভোগান্তি, এই ভোগান্তি থেকে কিন্তু তারা মুক্তি চায়। এই ছিল আমার কাছ থেকে রাজধানীর তেল সরবরাহের পাম্প থেকে শেষ খবর। এবং চট্টগ্রামে আমাদের আরেক সহকর্মী আছেন লিপি, জানবো ওখানকার পরিস্থিতি। কিন্তু তার আগে জানতে চাওয়ার আগে একটু যদি আমি রাজধানীর যে পরিস্থিতি সে পরিস্থিতি আরেকটু যদি একটু বলি, কারণ এখনকার মানুষ যারা আছে তারা এই যে রাত থেকে সিরিয়াল ধরে আছে এই সকাল পর্যন্ত, আবার কেউ কেউ এই সকাল পেরিয়ে কিন্তু দুপুরও গড়াতে পারে কিন্তু তাদের এই সিরিয়ালের সময়। জানবো আমাদের চট্টগ্রাম আমাদের আরেক সহকর্মী আছেন ফেরদৌস লিপি, ওখানকার তেল জানেন যে চট্টগ্রাম বন্দরে কিন্তু একের পর এক জাহাজ ভিড়ছে সংকটের মধ্যে। এই জাহাজগুলো দিয়ে কতটুকু সংকট দূর করা যায় সেই চেষ্টা কিন্তু সরকারের পক্ষ থেকে করছে। এবং জেট প্রিন্সেসে যে ধরনের জ্বালানিবাহী রয়েছে সেটা হচ্ছে যে জেট ফুয়েল, এবং এখানে এসেছে প্রায় 12,000 টন জেট ফুয়েল। এবং এছাড়া আরো যে দুটি জাহাজ এসেছে সেই দুটি জাহাজের মধ্যে রয়েছে 68,000 টন ডিজেল, যে দুটি জাহাজও আসলে গতকাল রাতে এসেছে। এবং এই দুটি জাহাজও সিঙ্গাপুর থেকে এসেছে, এবং একটির মধ্যে 33,000 টন এবং আরেকটির মধ্যে 35,000 টন ডিজেল রয়েছে। এবং পেট্রো বাংলা থেকে বলা হচ্ছে যে 12 এপ্রিল পর্যন্ত যে পরিমাণ জেট ফুয়েল দেশে মজুদ ছিল তা আনুমানিক 22,000 টন, এবং এর সাথে আসলে আজকে আরো 12,000 টন যুক্ত হয়েছে। এবং এরই মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি গতকাল 3টি ইউনিটের মধ্যে 2টি ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র জ্বালানি তেলের অভাবে। এবং সেখানে যে জ্বালানি তেল সরবরাহ হয় সেটা মূলত বাংলাদেশের প্রায় 20%। এবং এই অবস্থার মধ্য দিয়ে সরকার বিকল্পভাবে যে জ্বালানি সরবরাহ ইস্টার্ন রিফাইনারির জন্য সেটা চেষ্টা করছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি প্রায় 1 লাখ টন সৌদি আরব থেকে একটি জ্বালানি আগামী মাসে আসার কথা ছিল, সেটি আসলে মূলত আসলে জ্বালানির সংকট অনেকটা কমবে বলে আমাদেরকে আমরা বলতে পারি। এবং এই যে সংকট, এই সংকটের মধ্যে আমরা দেখেছি যে জ্বালানিবাহী যেসব জাহাজগুলো আসছে সেই জাহাজগুলো যেন দ্রুত তেল খালাস করতে পারে সে ব্যবস্থা কিন্তু যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে সেই কর্তৃপক্ষগুলো তারা করছেন। তো এই পরিস্থিতিতে আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত গ্রেট প্রিন্সেস ডলফিন জেটিতে নোঙর করেছে, এবং এর বাইরে হয়তো ঘণ্টাখানেকের মধ্যে আরেকটি জাহাজ ডিজেলবাহী সেটাও নোঙর করবে বলে আমরা তথ্য পেয়েছি। এবং আরো কিছু জাহাজ ইতিমধ্যে পাইপলাইনে আছে, সেগুলো আসলে হয়তো যে জ্বালানি সরবরাহ যে সংকট আমরা বলছি সেটা হয়তো কিছুটা কাভার করা যাবে, কিন্তু কতটুকু সে বিষয়ে আসলে আমরা দেখছি যে পাম্পে পাম্পে দীর্ঘ লাইন কিংবা যেসব সংকটের কথা আসলে বলা হচ্ছে সেই সংকটগুলো কাটছে। এবং এই মধ্যেই যেই জেট ফুয়েল বাহী যে জাহাজটি গ্রেট প্রিন্সেস সেটা কিন্তু এখান থেকে যে খালাসের প্রক্রিয়া সেটা মোটামুটি শুরু হয়েছে। এবং কিছুক্ষণের মধ্যে আরেকটি যে জাহাজ
সেটি আসবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরে যে ডলফিন জেটিতে জ্বালানিবাহী যে 3টি জাহাজ এসেছে তার সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর পরিবাগ ও চট্টগ্রামে। জ্বালানি সংকটে আয় অর্ধেকে নেমেছে রাজধানীর রাইড শেয়ার চালকদের। তাদের দাবি, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না তেল। তবে পাম্প মালিকদের দাবি, তেল নিয়ে বাড়তি দামে বাইরে বিক্রি করছেন অনেক রাইড চালক। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। নাইম হাসানের রিপোর্ট। একজন না একজন যে কোনোভাবে ধরা খাইছে, খায়া তারপরে এই লাইনে নামছে। ইচ্ছা করে কেউ কাজ করে না, রাত চেয়ার করতে করতে রোদ্রে কালো হয়ে গেছে। সকাল গড়িয়ে দুপুর, পাম্প থেকে তেল নিতে অপেক্ষা শেষ হয় না রাইড শেয়ার চালক মহিদুলের। করোনা মহামারীতে ব্যবসা হারিয়ে স্ত্রী ও 3 সন্তানের সংসার চলত এই মোটর সাইকেলে। কিন্তু সাম্প্রতিক জ্বালানি সরবরাহে অচলাবস্থা জীবনের নতুন বাঁকে ফেলেছে তাকে। কোনো রকম আর কি ওই খরচ মরচ বাদ দিয়া, কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি খরচ মরচ বাদ দিয়া, এই তেমন তো হয় না। জ্বালানি সংকটে বাকি রাইড শেয়ার চালকদের গল্পটাও মহিদুলের মতোই। আয় কমেছে অর্ধেক। বাড়তি আয়ের আশায় অ্যাপস ছেড়ে খেপে মারছেন ভাড়া। অনেকেই ভাবছেন পেশা বদলের। আগে মারছি আপনার 2025 আর এখন 1000-1200 এর বেশি মারা যায় না। 500 টাকা নিতে যা 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে ভাড়া মারা হয় না। সারাদিনে সর্বোচ্চ 500 টাকা ভাড়া মারলে ওটা দিয়ে তো আর সংসার চলে না। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে হয়, শরীর তো এমনি ক্লান্ত জায়গা, তারপরে গাড়ি চালাই তার মন চায় না। মিলিয়ে আমার হলো 5 জন, তো 5 জন তো আমার এটি দিয়ে চলতেছে, এটা তো ছাড়া তার আমার উপায় নাই। তবে পাম্প মালিকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিয়ে বাড়তি দামে বিক্রি করছেন কিছু অসাধু রাইড শেয়ার চালক। যে কাস্টমার আমাদের তেল নিত দৈনিক 300 টাকা 500 টাকার, ওই কাস্টমাররা আমার তেল দিতে এখন পার ডে 2-2.5 হাজার টাকা। তারা এই তেল নিয়ে মানে বোতলজাত করে। আগে যার 14 লিটার 15 লিটার লাগতো, উনি এখন হয়তো বাড়িয়ে 30 লিটার নিচ্ছেন। একটা গাড়ি তেল নেওয়ার পরে আবার ওই লাইনে গিয়া আধা ঘন্টা দাঁড়ায় 1 ঘন্টা দাঁড়ায় আবার তেল নিচ্ছে। পাম্প মালিক আর রাইড শেয়ার চালকদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাড়তি ভাড়া মিটিয়ে ক্লান্ত যাত্রীরা। উবার যারা পরিচালনা করে প্লাস যারা মনে করেন কন্টাকে গাড়ি চালায়, তারা ম্যাক্সিমামই তেল ডাবল নিচ্ছে। ডাবল নিয়ে এরা তেল বাইরে খোলা বাজারে বিক্রি করতেছে। কম্পারেটিভলি আগের চাইতে কিছুটা অ্যাপসও বেশি যাচ্ছে, আর এমনিতে রেগুলার বেসিস যেটা ওটাতেও একটু কিছুটা ইম্প্যাক্ট পড়েছে। আগে যেটা 200 টাকা ছিল এখন 250 টাকা নিচ্ছে। আপডাউন আমার কাছে 500 টাকা নিচ্ছে, যেটা আমি আগে 400 টাকা 380 টাকা এরকম আপডাউন করতাম। কয়েক হাজার কিলোমিটার দূরের 3টি দেশের যুদ্ধের আগুনে পুড়ছে আমদানিকৃত জ্বালানি নির্ভর রাষ্ট্র বাংলাদেশ। একদিকে জ্বালানি সংকট যেমন রাইড শেয়ার চালকদের পেটে লাথি মেরেছে, অন্যদিকে সাধারণ যাত্রীদের পকেট থেকে অতিরিক্ত ভাড়া কাটছে। অচিরেই এই যুদ্ধ বন্ধ না হলে জ্বালানি সংকটের আগুনে পুড়তে হবে বাংলাদেশ সহ গোটা বিশ্বের সাধারণ মানুষকে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন জনাব শফিকুল ইসলাম, পটুয়াখালী। আই এম সরি মাননীয় চিফ হুইপ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনি তো জানেন ভোলা আপনার নির্বাচনী এলাকা এবং ভোলা একটা উপকূলীয় দ্বীপ অঞ্চল। সেখানে ব্রিজের জন্য আপনারা চেষ্টা করছেন। পটুয়াখালী, ফেনী, বরগুনা এবং এই পিরোজপুর, এই দক্ষিণাঞ্চল, সাতক্ষীরা, খুলনা, বিশাল একটা দক্ষিণাঞ্চল। এখানে অর্থনীতি একটা বিশাল যোগান দিতে পারে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ব্লু ইকোনমির কথা। ব্লু ইকোনমিতে 8টি বিষয় আছে, যেমন আমরা সাগরে মাছ ধরতে পারি, এক্সপ্লোরেশন করতে পারি, গ্যাস তেল, আমরা করতে পারি শিপ বিল্ডিং, শিপ রিপেয়ারিং, শিপ ব্রেকিং ইত্যাদি এই জাতীয় কাজ। এবং সব মিলিয়ে যে বিষয়টা হলো, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে জানতে চাই, নেপাল একটি অঞ্চল, দেশ যেখানে সাগর নেই এবং তার একটা ল্যান্ডলকড এরিয়া, আর আমাদের অপার সাগর আছে, আমরা কাজে লাগাতে পারি না। তার মধ্যেও এই উপকূলীয় অঞ্চলের মানুষ
অত্যন্ত দুর্ভোগের শিকার হয় সাইক্লোন, ঝড়ঝা, ভূমিকম্প যখন তৈরি হয়। এবং উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকারান্তরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত গরিব। কাজে এই এলাকায় সার্বিক বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী যদি এরকম একটি পার্বত্য চট্টগ্রাম যেরকম মন্ত্রণালয় করেছেন, এরকম একটা মন্ত্রণালয় অথবা যে বিভাগের কথা বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই যে বিশেষ বরাদ্দ এই এলাকার মানুষগুলোর জন্য। এবং উপকূলীয় অঞ্চল ইতিমধ্যেই কিন্তু উপকূলীয় অঞ্চলে একটা ঘোষণা করা হয়েছে এবং সেখানে মানে আলাদা বরাদ্দ দেওয়া হয়। আমি মনে করতে চাই, মানে আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, উপকূলীয় অঞ্চলে যারা আছেন সকল মাননীয় সংসদ সদস্যদের সমন্বয়ে অথবা সরকার যদি বিবেচনা করেন যে তাদের বরাদ্দ বেশি এবং উপকূলীয় অঞ্চলে তাদের যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত এবং তাদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আর বর্ধিত কোনো কার্যক্রম তিনি গ্রহণ করবেন কিনা মাননীয় স্পিকার, এটা আমি জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনার সম্পূরক প্রশ্নের জন্য। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আপনার যে মূল প্রশ্নটি ছিল সেখানে আমি উল্লেখ করেছি যে আমাদের নির্বাচনী ইশতেহারে ব্লু ইকোনমির বিষয়ে একটি কম বেশি ডিটেল পরিকল্পনা আছে। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠী সমুদ্র অঞ্চলগুলোতে বাস করছে, ভোলা সহ, বরগুনা সহ, পটুয়াখালী সহ, কক্সবাজার সহ, চট্টগ্রাম সহ বিশাল একটি অঞ্চল বাস করছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা যদি এই ব্লু ইকোনমির বলতে যে সকল অর্থনীতি, যে সকল বিষয়গুলো এখানে আছে সেগুলোকে যদি আস্তে আস্তে অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনা করে আমরা গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই বহু মানুষের জীবনযাত্রার মান আমরা পাল্টাতে সক্ষম হব। এবং সেখানে এই অঞ্চল এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এবং সেজন্যই এবং এই সকল বিষয় বিবেচনা করি আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছি এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এরই ভিতরে ধীরে ধীরে পরিকল্পনাগুলো গ্রহণ করা শুরু করেছে। এটি যেহেতু একটি বিশাল বিষয়, সেই জন্য এটার ফল পেতে কিছু সময় লাগবে। তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সঠিক পরিকল্পনা নিয়ে এগোতে সক্ষম হলে আমরা দেশের বিশাল একটি অংশ এবং সেই অংশে বসবাসরত মানুষদের জীবনযাত্রা সুন্দরভাবে পরিবর্তন করতে সক্ষম হব। ধন্যবাদ। বাংলা পঞ্জিকা অনুযায়ী হালখাতা খুলে নববর্ষের সূচনা করেছেন বরিশালের ব্যবসায়ীরা। এই মুহূর্তে শহরের কাঠপট্টি এলাকায় আছেন সহকর্মী অপূর্ব। অপু, সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, উৎসবপ্রিয় বাঙালির উৎসবের রেশ কিন্তু কাটেনি। বাংলা নতুন বছরকে বরণে ঘিরে নানান আয়োজন চলছে। বিশেষ করে ব্যবসায়ীরা আজকে আমরা দেখছি যে শহরের বরিশাল শহরের কাঠপট্টিতে এসে এখানে বিশেষ করে হিন্দু ব্যবসায়ীরা আজকে পূজা পার্বণ করছে এবং লাল খাতা অর্থাৎ হাল খাতা, সে লাল শালুকে লাল কাপড়ে মোড়ানো হাল খাতা এখান থেকে অনেকেই কিনে নিচ্ছেন। কিনে নিয়ে নতুন করে হাল খাতা খুলছেন ব্যবসায়ীরা, ক্রেতাদের সাথে ক্রেতাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন এবং আনন্দর মধ্য থেকে আনন্দ উৎসবের মধ্য দিয়ে তারা নতুন বছরের হিসেব নিকেশও নতুন করে শুরু করেছেন। শহরের কাঠপট্টি এলাকায় আমি রয়েছে, এই মুহূর্তে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার কারণে কিছুটা তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। আমরা দেখছি যে সামনের অংশে আমরা ছবিতে সরাসরি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে হাল খাতার জন্য লাল খাতা নিয়ে বেচা বিক্রি চলছে। একদিকে খাতা বিক্রি চলছে এবং সেই খাতা কিনে নিয়ে ব্যবসায়ীরা তারা তাদের দোকানে নিয়ে পূজা পার্বণ করছেন এবং এই খাতাগুলোতেই নতুন বছরের একটি দিনে নতুন তারা যে ব্যবসা করেন সেই ব্যবসার ঠিক এই খাতাগুলোতে নতুন করে আবার লিপিবদ্ধ করছেন ব্যবসায়ীরা। নতুন একটি বছরের, গত বছরের পুরনো বছরের সব হিসেব নিকেশ এই খাতাতে লিখে রাখছেন। লিখে রেখে আবার একটি নতুন বছরে তারা শুরু করছেন, যেটি যুগের পর যুগ ধরে চলে আসে। যদিও বা এর কিছুটা পরিবর্তন হয়েছে। তারা বলছেন যে এখন ডিজিটালাইজেশনের যুগে কম্পিউটার ল্যাপটপেই সব কিছু হিসেব নিকেশ পাকাপোক্ত করা হয়। এই প্রচলন কিছুটা অনেকটাই কমে গিয়েছে। শুধুমাত্র কিছু স্বর্ণকার দোকানে এই ধারাটা ধরে রেখেছে। আমার কাছে আপাতত বরিশালের কাঠপট্টি এলাকা থেকে হালখাতার এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে। দেখছেন এ সময়ের বাণিজ্য।
জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে লোডশেডিংয়ের বিপরীতে চাহিদা মতো মিলছে না জেনারেটর চালানো ডিজেল। এতে 25 থেকে 30% উৎপাদন কমেছে বলে দাবি কারখানা মালিকদের। এ অবস্থায় জ্বালানির আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজিএমইএ। MS আরিফিনের রিপোর্ট। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পে বছরের পর বছর ধরে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ না পেয়ে নির্ভরতা থেকে গেছে জেনারেটরই, যা চালাতে দরকার হয় ডিজেল, ফার্নেস অয়েল ও এলপিজির মতো জ্বালানি। কারখানা মালিকদের তথ্য, গাজীপুর আশুলিয়া শিল্পাঞ্চলে প্রতিদিন গড়ে 10 ঘন্টা কর্মঘণ্টায় লোডশেডিং হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত। উৎপাদন ধরে রাখতে যেমন দরকার হচ্ছে সাধারণ জেনারেটর, তেমনি গ্যাসের চাপ কম থাকলেও বিকল্প হিসেবে চালু রাখতে হচ্ছে ক্যাপটিভ পাওয়ারের জেনারেটর। কিন্তু মধ্যপ্রাচ্য যুদ্ধ ঘিরে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় বিপাকে পড়েছেন উৎপাদকরা। ফ্যাক্টরিতে আমরা ডিজেল বেশি দামে কিনলে আমাদের খরচ বেড়ে যাচ্ছে, সেম কেনি মাল পাঠাতে গেলে আমাদের কন্টেইনার ভাড়া পাশাপাশি শিপিং যে খরচটা এটাও কিন্তু 50% 100% বেড়ে যাচ্ছে। এই অবস্থায় তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 20 থেকে 30%। জ্বালানি বিভাগকে এমন তথ্য দিয়ে কারখানাগুলোতে বিশেষ ব্যবস্থায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারে চিঠি দিয়েছে বিজিএমইএ। যে জিনিস দেশে তৈরি হয় না সেইখানে যদি আপনি হেভিলি ট্যাক্স বা ডিউটি ইম্পোজ করেন, দিনের শেষে কী হবে? এটা তো ভোক্তা পর্যায়ে দাম বেশি হবে, ট্রান্সপোর্টেশন কস্ট বাড়বে, আমাদের এক্সপোর্টে ইম্প্যাক্ট হবে, আমাদের যে লোডশেডিং হলে আমরা যে আপনার ডিজেল জেনারেটর চালাই সেটার ইম্প্যাক্ট হবে। সো এইটার ক্ষেত্রে প্রতিনিয়ত বসে সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববাজারে বেড়ে যাওয়া জ্বালানি ব্যয়ের বিপরীতে নেতিবাচক ধারায় ধুঁকতে থাকা পোশাক শিল্পে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দক্ষ ব্যবস্থাপনার তাগিদ অর্থনীতিবিদদের। ক্রাইসিসটা রাষ্ট্র কিভাবে ম্যানেজ করবে দক্ষতার সাথে, তাহলেই কিন্তু রাষ্ট্র অনেকটাই বেঁচে যাবে এবং রাষ্ট্র তখন দ্রুত এই সমস্যাটা যখন সমাধান হয়ে যাবে তখন দ্রুত বাউন্স ব্যাক করতে পারবে। ইপিবির তথ্য সবশেষ মার্চে বছর ব্যবধানে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় কমেছে প্রায় 19.5% আর 5.5% কমেছে অর্থ বছরের 9 মাসের হিসাবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখের ছুটি ও সার্ভার জটিলতার কারণে ভ্যাট রিটার্নের জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন আদেশ অনুযায়ী 23 এপ্রিল পর্যন্ত ভ্যাট রিটার্ন দেওয়া যাবে। এনবিআর জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানা আদায়ের বিধান রাখায় সার্ভার জটিলতা ও ছুটির কারণে যেন কোনো করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন সেজন্য সময় বৃদ্ধি করা হচ্ছে। তথ্য বলছে, বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা 6,44,000, যার বেশিরভাগ প্রতিষ্ঠানই রিটার্ন দেয় না। ইলিশ ও অন্যান্য মাছের প্রজনন সুরক্ষায় সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কার্যক্রম সফল করতে নজরদারি জোরদার করেছে প্রশাসন। এদিকে মাছ শিকার বন্ধে বেকার হয়ে পড়েছেন হাজারো জেলে। তবে সহায়তা হিসেবে 40 কেজি করে চাল দেওয়ার কথাও জানিয়েছে মৎস্য বিভাগ। ঘাটে সারি সারি নোঙর করা ট্রলার, মৎস্য বন্দর জুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা। শুরু হয়েছে সমুদ্রে মাছ শিকারের উপর 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। প্রতি বছরের মতো এবারও ইলিশসহ সামুদ্রিক মাছের নিরাপদ প্রজনন এবং উৎপাদন বাড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় বন্ধ থাকবে সব ধরনের মাছ শিকার, ট্রলার চলাচল এবং নৌযানের মাধ্যমে মৎস্য আহরণ কার্যক্রম। তবে জেলেদের দাবি, একের পর এক নিষেধাজ্ঞায় পড়েছেন চরম সংকটে। এর মধ্যে আবার ডিজেল সংকটে অনেকেই যেতে পারেননি সমুদ্রে। তেলের লেগে, গ্যাসের লেগে আমরা সাগরে ফিশিং করতে পারি না। আমাদের কোনো জেলে চাল দেয় না, এরপরে বড় বড় ব্যবসায়ীরা মানে এই যে চালগুলো সব লেগে দেয়। এখন আমরা পরিবার নিয়ে খাইতে অনেক কষ্ট হয়ে যেতে আছে, তো আমরা কিভাবে অভিযানে চলবো? এদিকে নিষেধাজ্ঞা সফল করতে প্রশাসন, মৎস্য বিভাগ এবং কোস্টগার্ড যৌথভাবে নজরদারি জোরদার করেছে। পাশাপাশি জেলেদের প্রতি মাসে 40 কেজি করে চাল দেওয়ার কথাও জানানো হয়। নিবন্ধিত জেলেরা বিশেষ করে উপকূলীয় এলাকায় যারা সমুদ্রে মাছ ধরতে যায় সেই সকল জেলেরা এই চাল পাবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 47,381। নিষেধাজ্ঞার সুযোগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায় ভারতীয়রা। জেলেদের দীর্ঘদিনের এমন অভিযোগকে আমলে নিয়ে গত বছর পার্শ্ববর্তী দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নিষেধাজ্ঞা কার্যকরের সিদ্ধান্ত নেয় সরকার। তাই দুই দেশেই একই সঙ্গে থাকছে নিষেধাজ্ঞা।
শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। চলতি বছর নাটোর জেলায় কোরবানির চাহিদার চেয়ে প্রায় 50,000 বেশি পালন করা হলেও লোকসানের আশঙ্কায় খামারিরা। তাদের দাবি, গবাদি পশুর খাবারের দাম ঊর্ধ্বমুখী। এতে পরিচর্যা সহ বিভিন্ন খরচ বেড়েছে, যা লোকসানে ফেলেছে তাদের। এ অবস্থায় ফিডের পরিবর্তে গরুকে ঘাস জাতীয় খাবার দেওয়ার পরামর্শ জেলার প্রাণী সম্পদ কর্মকর্তার। আল মাহমুদে পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকার গরুর খামারি রেকাত আলী 2015 সাল থেকে 600 কেজি থেকে 1200 কেজি ওজনের গরু উৎপাদন করছেন তিনি। প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য বড় আকারে 1.5 শতাধিক গরু পালন করেন। তবে প্রথম 5 বছর লাভ করলেও 2020 সালে করোনার সময় থেকে তিনি লোকসান গুনছেন। টানা 5 বছরে প্রায় 2 কোটি টাকা লোকসান গোনার পর এবার 100টি বড় গরু পালন করেন তিনি। সামনে যে অবস্থা দেখতেছি এখন বেচতে পারবো কিনা, যদি বেচতে পারি যে কোনো দামে বেচে দিয়ে আমি হলো অন্তকে এখান থেকে মুক্তি নিব, না হলে তো একসময় দেখা যাবে যে আমার সবকিছু এই গরুর খামারের কারণেই হারায় যাবে। এমন পরিস্থিতি জেলার ছোট বড় প্রায় 18,000 গরুর খামার মালিকের। প্রতি বছরে গরুর খাবারের দাম বাড়লেও গরুর ন্যায্য দাম থেকে বঞ্চিত হন খামার মালিকরা। গম, ভুসি, খোল এগুলার অনেক দাম, যার কারণে আমরা লাভ উত্তোলন করতে পারতেছি না। যখন কুরবানি আসে তখনই খাবারের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। সরকার একটা পদক্ষেপ নেয় দামের ব্যাপারে বা পণ্যগুলোর ব্যাপারে, বা আমাদের খামারিরা যারা আছে তাদের জন্য, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের জন্য খুব উপকার হয় এটা। তবে জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এবার কোরবানির ঈদে বাইরের দেশ থেকে গরু আসার সম্ভাবনা না থাকায় ভালো দাম পাবেন খামারিরা। আমাদের ভারত থেকেও কোনো কিছু গরু টুরু আসবে না আমরা জানি, ভয়েরও কিছু নাই। গত বছরে যা হয়েছে এবার ইনশাল্লাহ তার চেয়ে আরো ভালো হবে মার্কেট, আমি আশা করি। চলতি বছর নাটোরে কোরবানির জন্য পালন করা হয়েছে প্রায় 1,20,000 গরু। সময় সংবাদ, নাটোর। পহেলা বৈশাখ উদযাপনে রাজধানীর উত্তরায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে লিজেন্ড ক্লাব লিমিটেড। এতে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রাসেল আহমেদ লিটন, ইসি মেম্বার রাশেদ মালিক, সৈয়দ মোখলেস, সাজ্জাদ খান সহ অন্য সদস্যরাও। এ সময় শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত সেলিমও। এর আগে রোববার ক্লাবের সদস্যদের উদ্যোগে উত্তরার 5 নম্বর লেগের সড়ক জুড়ে আঁকা হয় আলপনা, যা বৈশাখের আবহকে আরও বর্ণিল করে তোলে। ব্যতিক্রমধর্মী পুষ্টি বৈশাখ মেলা 1433 আয়োজন করেছে দেশের স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান টিকে গ্রুপের অন্যতম কনজিউমার ব্র্যান্ড পুষ্টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ছিল আকর্ষণীয় নানা আয়োজন। বিভিন্ন খ্যাতনামা শিল্পীদের সঙ্গীত পরিবেশনায় পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়াও দর্শনার্থীদের জন্য ছিল বিভিন্ন ধরনের খেলার স্টল, যা সব বয়সী মানুষের অংশগ্রহণে মুখর ছিল। মেলায় আগত দর্শনার্থীরা পুষ্টির বিভিন্ন পণ্য উপভোগের সুযোগ পান। বৈশাখী আনন্দে গোল্ডমার্ক ইজি অনুষ্ঠানের আয়োজন করেছে রানি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্কস। মঙ্গলবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্কসের স্যাম্পলিং ও প্যাকেজ বিক্রি ও প্রদর্শনী করা হয়। শাহবাগ মোড়, ধানমন্ডি লেক, উত্তরা দিয়াবাড়ি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা ভোক্তাদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে বৈশাখী আনন্দ ভাগ করে নেন। এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির ওয়েবসাইটে। আজ আমরা ডিএসসির ওয়েবসাইটে যেমনটি দেখতে পাচ্ছি, আজ সবগুলো সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। আমরা যেমনটি দেখতে পাচ্ছি ডিএসসি এক্স ইন্ডেক্স অর্থাৎ প্রধান সূচক, এটি কিন্তু 42 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,272 পয়েন্টে, এবং ডিএসসি এস ইন্ডেক্স অর্থাৎ সরিয়া সূচক কিন্তু 10 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,068 পয়েন্টে, এবং ডিএস 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত সূচক কিন্তু 8 পয়েন্টের
কিছুটা বেশি বেড়ে দাঁড়িয়েছে 1989 পয়েন্টে। এবং আজ যতগুলো কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে কিন্তু 305টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 44টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং 40টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এবং আজ কিন্তু 389 কোটির কিছুটা বেশি লেনদেন হয়েছে। আমরা যদি এখন চলে যাই শীর্ষ 20 কোম্পানি কোনগুলো সেগুলো দেখতে, তাহলে আমরা দেখতে পাচ্ছি শীর্ষ 20 কোম্পানির মধ্যে প্রথম অবস্থানে যেটি রয়েছে সেটি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং এটির প্রতিটি শেয়ার কিন্তু এই মুহূর্তে বিক্রি হচ্ছে 53 টাকা 80 পয়সা দরে এবং এর প্রতিটি শেয়ার কিন্তু সর্বোচ্চ দাম ছিল 54 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দাম কিন্তু ছিল 53 টাকা 70 পয়সা এবং গতকাল কিন্তু 54 টাকায় বিক্রি হয়েছে এর প্রতিটি শেয়ার। এবং যেমনটি আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অবস্থানে রয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড এবং মীর আক্তার হোসেন লিমিটেডের প্রতিটি শেয়ার কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে 34 টাকা 40 পয়সা দরে এবং 34 টাকা 40 পয়সায় কিন্তু এর সর্বোচ্চ দাম উঠেছে এবং 32 টাকা 10 পয়সা কিন্তু সর্বনিম্ন দাম এবং এর কিন্তু গতকাল ছিল 31 টাকা 30 পয়সা দরে বিক্রি হয়েছিল এর প্রতিটি শেয়ার। এবং তৃতীয় অবস্থানে যেটি রয়েছে সেই কোম্পানিটি একমে পেস্টিসাইডস লিমিটেড এবং এর প্রতিটি শেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হয়েছে বর্তমানে বিক্রি হচ্ছে 27 টাকা 60 পয়সা এবং 27 টাকা 80 পয়সা কিন্তু সর্বোচ্চ দাম উঠেছিল। তো ডিএসসির ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, 2000 টাকার বেশি বাড়িয়ে 22 ক্যারেটের প্রতি ভরির দাম 2.5 লাখ টাকা নির্ধারণ করেছে বাজস। বিশ্ববাজারেও ঊর্ধ্বমুখী রয়েছে মূল্যবান এই ধাতুর দাম। দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, এ দফায় ভরিতে সর্বোচ্চ বাড়ল 2216 টাকা। বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস জানায় দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেটের স্বর্ণের দাম পড়বে 2,50,193 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,38,820 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 2,04,703 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 1,63,737 টাকা। এর আগে 9 এপ্রিল ভরিতে সর্বোচ্চ 4,432 টাকা কমিয়েছিল বাজস। এদিকে বিশ্ববাজারে বুধবার ভরিতে 0.37% কমলেও সপ্তাহ ব্যবধানে আউন্স প্রতি 2.16% বেড়েছে স্বর্ণের দাম। মূলত সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ইরান একটি চুক্তি করতে পারে এমন আশা স্বর্ণের দাম বেড়ে আউন্স প্রতি দাঁড়িয়েছে $4,822। তবে মাস ব্যবধানে কমেছে 3.67%। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরান যুদ্ধের অবনতি হলে বিশ্ব মন্দার শঙ্কা IMF এর, বৈশ্বিক প্রবৃদ্ধি নামতে পারে 2.5%, বাড়বে মূল্যস্ফীতির চাপ, হুমকিতে পড়বে আমদানি নির্ভর দেশ। রোদ্রের ভিতরে দাঁড়ায় থাকতে হয়, শরীর তো এমনি ক্লান্ত জায়গা, তারপরে গাড়ি চালিয়ে তার মন চায় না। 4 ঘন্টা 5 ঘন্টা সময় চলে যায়, যার কারণে সারাদিনে মারা হয় না। কোনো সময় 500 টাকা, কোনো সময় 700 টাকা, এই আর কি। জ্বালানির লাইনে কাটছে অন্তত অর্ধেক বেলা, আয় কমায় বিপাকে রাইডশেয়ার চালকরা, তেল নিয়ে বাইরে বিক্রি করছেন অনেকে, অভিযোগ পাম্প কর্তৃপক্ষের। এবং গ্যাস বিদ্যুতের ঘাটতি শিল্পাঞ্চলে, তৈরি পোশাক খাতে উৎপাদন কমেছে 30%, ব্যাহত রফতানি কার্যক্রম, জ্বালানি আমদানিতে কর ভ্যাট প্রত্যাহারের দাবি। এই ছিল এই সময় বাণিজ্যে। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন মাহাদি ইসলাম ধ্রুব। আলিশা, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।